ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এটা অনার্স থার্ড ইয়ারের বই। তো এই বইয়ের 25 নম্বর প্রবলেম দেখতে পাচ্ছ, বলা আছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অ্যান্ড সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর ফর দিস ক্যাশ ফ্লো অফ ইউসিবিএল ইন গিভিং বিলো। ইউসিবিএল একটি কোম্পানির নাম দিয়ে তার কিছু তথ্য নিচেই দেয়া আছে। কি দিয়ে আছে? ইয়ার দিয়ে আছে 5 ইয়ার, সিএফএটি দিয়ে আছে দেখো 35,000 করে প্রত্যেক বছরে। সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কো এফিসিয়েন্ট, মানে দক্ষতা নির্ণয়ের জন্য আমরা যে অঙ্কটা করে থাকি সিই বা কো এফিসিয়েন্ট। ঠিক আছে। আর তারপরে অঙ্কের নিচে কি বলছে যে দিস মেজার আর ফর এ নিউ মেশিন উইথ এ 5 ইয়ার, 5 বছরের জন্য একটা নিউ মেশিন ক্রয় করবে 5 ইয়ার লাইফ দ্যাট রিকোয়ার অ্যান ইনিশিয়াল আউটলে অফ টাকা দিয়েছে দেখো কয় টাকা? 95 টাকা। যে প্রারম্ভিক মানে প্রাথমিক যে ব্যয়টা সেটা দিয়ে আছে 95,000 টাকা। দ্য ফার্ম হ্যাজ এ 15% কি কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল 15% অ্যান্ড রিস্ক ফ্রি রেট দিয়ে আছে 10%। আমাদের অঙ্কে কি করতে বলছে যে এতে বলছে হোয়াট ইজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু আনঅ্যাডজাস্ট ফর রিস্ক, মানে রিস্ক বাদ দিয়ে, রিস্ক যে রেট আছে এটা বাদ দিয়ে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। আর আমাদের বি নাম্বারে করতে বলছে হোয়াট ইজ দ্য সার্টেনটি ইকুইভ্যালেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু। আমাদের এইটা দিয়ে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে বলছে কো এফিসিয়েন্ট দিয়ে। তো এই যে পুরো অঙ্কের যে মানটা, সম্পূর্ণ মানটা আমি খাতায় তুলে নিয়েছি প্রতিবারের মতোই। তাহলে আমি খাতায় সলিউশনে চলে যাচ্ছি। এনপিভি নির্ণয়ের জন্য একটি সূত্র আছে এনপিভি। আমরা এটা এ নাম্বার করতেছি অ্যান্সার প্রথমে, তাহলে লিখে নিই। এনপিভি সমান একটি সূত্র আছে যে কি পিভি অফ এন, পিভি অফ আমাদের কি দিয়েছে সিএফ এ টি, এর থেকে মাইনাস করব কি পিভি অফ এনসিও। এনসিও কি আমাদের প্রথম যে ব্যয়টা হয়েছিল সেটা প্রাথমিক ব্যয়, যে ইনিশিয়াল আউটলে এইটা। তো আমাদের এই পিভি অফ এনসিওটা আছে কিন্তু পিভি অফ সিএফএটি নেই, কিন্তু আমাদের অঙ্কে সিএফএটির কিছু মান দিয়ে আছে। আর আমাদের এ নাম্বারে বলছে আনঅ্যাডজাস্ট ফর রিস্ক বাদে আমাদের এটা এনপিভিটা বের করতে হবে। তাহলে পিভি অফ সিএফএটি আমাদের বের করতে হলে আমরা এখানে লিখে নিই একটি সূত্র আছে। তার আগে একটি খেয়াল করো যে আমাদের সিএফএটি প্রতি বছরেই সমান আছে, মানে 35,000 টাকা করে। তাহলে আমাদের পিভি অফ সিএফএটি নির্ণয়ের একটি সূত্র আছে যে সিএফএটি ভাগ আমাদের ইন্টারেস্ট রেট, বা যেটাই বলি আমরা আই দিই বা আর দিই, যেটাই দিই না কেন এখানে সিএফএটি ভাগ আই বা আর, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন। ঠিক আছে, এটা তোমার সূত্র। যদি প্রতি বছরেই তোমার সিএফএটি সমান থাকে তাহলে পিভি অফ সিএফএটি নির্ণয়ের জন্য একটি সূত্র। তো আমাদের সিএফএটি প্রতি বছরে আছে কত? যে 35,000 টাকা। আর আমাদের আর এর মানটা বলছে কি আনঅ্যাডজাস্ট ফর রিস্ক। তাহলে রিস্কের মানটা আমাদের নেওয়া যাবে না, নিতে হবে কোনটা? কস্ট অফ ক্যাপিটাল। দেখো কস্ট অফ ক্যাপিটাল আমাদের কয় পার্সেন্ট দিয়ে আছে? 15%। তাহলে আমরা 15% হলে 0.15 আমরা লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ
1, এখানে আর এর মান 0.5, তার মানে আমরা 0.5 নিলাম। আর n সমান সমান আমাদের কত বছর দিয়ে আছে? 5 ইয়ার্স। তাহলে আমরা এখানে 5 দিলাম পাওয়ার। ক্যালকুলেশন করি, আমরা 35,000কে ভাগ করি, যে 35,000 ভাগ 0.15 কত আসতেছে? যে 2,33,333, 2,33,333। আর এইখানে আমরা ক্যালকুলেশন করব যে কত আছে? 1.15, এর পাওয়ার কত? 5, 2 3 4 5, কত হচ্ছে? যে 1 মাইনাস 1.2011 আছে। আমরা এটা লিখতে পারি। এরপর আমরা এই মানটা এখানে রেখে দিই। গুণ, আমরা একবারে এবার ক্যালকুলেশন করব। 1 ভাগ আমাদের কত হচ্ছে? 2.011 ভাগ করলে যে মানটা হয় তার মানে তার থেকে 1 বাদ দেব, বিয়োগ 1, আমাদের কত থাকতেছে? যে 0.502। তাহলে 2,33,333, এটার সাথে গুণ করব 0.502, কত আসতেছে? 1,17,000, 1,17,133 টাকা। তো এটা আমাদের কি বের করলাম? পিভি অফ সিএফ এটি। তাহলে এখানে আমরা এনপিভি, প্রথমে আমাদের এনপিভি বের করতে বলছে, তাহলে আমরা মানটা বসাই যে 1,17,000 কত? 133, এর থেকে বিয়োগ করব কত? আমাদের পিভি অফ এনসিও মানে প্রাথমিক যে ব্যয়টা হয়েছিল সেটা। তাহলে আমরা বিয়োগ করব 95,000 টাকা, বিয়োগ 95 কত হচ্ছে? যে 22,133 সমান সমান 22,133। এটা আমাদের এনপিভি। এ নাম্বারে বলছে যে আনঅ্যাডজাস্ট ফর রিস্ক, আমাদের রিস্ক ছাড়া আমাদের এনপিভিটা, এইটা এ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, আমরা এটা ক্যালকুলেশন করে নিয়েছি, কারণ আমাদের পিভি অফ সিএফ এটি বের করে দেওয়া ছিল না, তো আমরা বের করে নিয়ে এই অঙ্কের পিভিতে এই মানটা পাতায় আমরা অ্যান্সার করব। এরপর আমাদের বি নাম্বার কি বলছে? যে হোয়াট ইজ দ্য সার্টেনটি ইকুইভ্যালেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু। আমাদের বি নাম্বারেও বলছে কি? বি নাম্বারে বলছে যে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। কি দিয়ে? আমাদের সার্টেনলি যে ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, কোনটা? যে এফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট যেটা দিয়ে আছে ওইটা দিয়ে আমাদের বের করতে হবে। এইটার সাথে যখন এটাই, অন্য কিছু বলা নেই, তার মানে এটা কি? আমাদের রিস্ক ফ্রি রেটের ওই 10% যেটা দিয়ে আছে ওইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও এনপিভি নির্ণয়ের যে সূত্রটা একই, যে কি? এনপিভি সমান সমান কি আছে? পিভি অফ সিএফএ টি মাইনাস পিভি অফ এনসিও। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আবার ভিন্ন কি? যে পিভি অফ সিএফএটি বের করার জন্য একটি সূত্র আমাদের প্রয়োগ করে মানটা বের করতে হবে। কারণ কি? এই ক্ষেত্রে আমাদের মানে কোএফিসিয়েন্ট দিয়ে আমাদের পিভি অফ সিএফএটি বের করতে হবে। তাহলে আমি খাতার এই পাশে আমি লিখি যে পিভি অফ সিএফএটি সমান সমান, এর একটা আলাদা সূত্র আছে কি? যে
আমাদের CFAT এটা 1 নম্বর, এর সাথে কি গুণ করব, গুণ আমাদের এই যে কোএফিসিয়েন্ট এইটার দিলাম আমরা, এটাও 1, এটা প্রথমে যেটা থাকবে সেটা 1, দ্বিতীয় বছরে যেটা থাকবে সেটা দ্বিতীয়, তৃতীয় বছরে যেটা থাকবে সেটা তৃতীয়। এই 1 প্লাস আমাদের কি আছে আর, আর এটার পর 1 প্লাস CFAT দ্বিতীয় বছরে যেটা আছে সেটা দ্বিতীয়, আমরা দ্বিতীয় লিখলাম, গুণ এই 2 কোএফিসিয়েন্টের দ্বিতীয় বছর, ঠিক আছে। এরপরে 1 প্লাস আর, এটার পর 2, এইভাবে আমাদের কয়টা প্লাস, 5টা বছর আছে, তাহলে আমরা লাস্টে এইভাবে লিখবো CFAT আমাদের এন এর বছর সংখ্যা গুণ এই কোএফিসিয়েন্ট এটা বছর সংখ্যা ভাগ 1 প্লাস আর, আমাদের পাওয়ার হবে কি বছর সংখ্যা। তো আমরা তাহলে মানগুলো লিখি যে আমাদের প্রথম বছরে CFAT কত ছিল, 35,000 টাকা, গুণ এই যে এখানেই দেখা যাচ্ছে যে আমাদের মানটা আমরা আবার দেখে আসি ভালোভাবে, যে এইখানে দেখো আমাদের কোএফিসিয়েন্টের মানটা দিয়ে আছে 1 প্রথম বছরে, দ্বিতীয় বছরে 0.80, তৃতীয় বছরে 0.6, তারপরে চতুর্থ বছরে 0.6, পঞ্চম বছরে 0.2। তাহলে আর আমাদের রিস্ক ফ্রি রেট ধরে এবার করতে হবে, কারণ আমরা প্রথমে আনঅ্যাডজাস্ট বললে আমাদের রিস্ক ফ্রি রেট ছাড়া বের করতে হবে, আর পরের বছরে দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমরা বলবো যে সার্টেনলি যে ইকুইভ্যালেন্ট বের করতে বলছে এটাই আমরা রিস্ক ফ্রি রেট ধরে করব, আর এর মানটা 10%। আর আমাদের CFAT প্রত্যেক বছরেই 35,000 টাকা আছে। তাহলে আমরা এখানে মানগুলো পাঠাই যে এটার মান আছে প্রথম বছরে 1 প্লাস দশমিক, আমরা ওই রিস্ক ফ্রির যে 10% ছিল ওইটা 10% এখানে বসালাম, এই পাওয়ার 1 প্লাস, এরপরে আমাদের দ্বিতীয় বছরের CFAT আছে 35,000, এর সাথে গুণ আমাদের আছে কত, কোএফিসিয়েন্ট আছে দেখো 80.80 আছে, তাহলে আমরা এখানে 0.80 ভাগ 1 প্লাস 0.102 প্লাস তৃতীয় বছরে CFAT আছে 35,000 গুণ কোএফিসিয়েন্ট আছে কত 0.6 ভাগ হচ্ছে 1 প্লাস 0.0 এই পাওয়ার 3 প্লাস চতুর্থ বছরে আছে 35 CFAT, এর সাথে গুণ করো পয়েন্ট, চতুর্থ বছরের যে মানটা দিয়ে আছে 0.6 দিয়ে আছে, ভাগ হচ্ছে 1 প্লাস 0.10, এটা চতুর্থ বছর, তার মানে 4 প্লাস পঞ্চম বছরে 35,000, এর সাথে আমরা গুণ করব কত, আমাদের কোএফিসিয়েন্ট দিয়ে আছে 0.2, তাহলে এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, যে 1 প্লাস 0.10 লাস্টে 5 বছর, আমরা 5 বছর দিয়ে মানটা পাতালাম। এরপর আমরা দেখো প্রত্যেক বছরের সাথেই আমরা উপরের মানটা গুণ করে নেব, নিচেরটাও গুণ করে নেব। তাহলে আমরা প্রথমে 35 বছরেরটা আমরা লিখে নিই, 1 2 3 4 এই 5 বছরের সিরিয়ালটা লিখে নিলাম। এরপরে দেখো আমরা 1.1 প্রথম বছরে এইটা যদি গুণ করি পাওয়ার করি তো 1.1 হবে, 1.1 দ্বিতীয় বছরে হবে, আমরা গুণ করি 1.1 পাওয়ার স্কোয়ার করলে 1.21, এরপরে তৃতীয় বছরের জন্য হচ্ছে 1.331 ক্যালকুলেশন করতেছি, চতুর্থ বছরের জন্য হচ্ছে 1.4641, পঞ্চম বছরের জন্য হচ্ছে 1.611। তো আমরা নিচের মানগুলো আগে লিখে নিলাম, এরপরে সমান সমান মানে অঙ্ক যাতে তাড়াতাড়ি হয় যে কারণে আর কি আমি এই টেকনিকটা ব্যবহার করতেছি,
ঠিক আছে, এই টেকনিকটা ব্যবহার করি যাতে অঙ্কটা তাড়াতাড়ি হয়। আমাদের 35 সাথে 1 গুণ করলে কত হয়? 35। তাহলে আমরা প্রথমে এটা একবারে ক্যালকুলেশন করে নিই। 35,000 ভাগ 1.1 কত হচ্ছে? 31,818। 31,818 প্লাস, এরপরে দেখো এইটা আছে কি 35,000 গুণ কত 0.8 কত হচ্ছে 28,000। তাহলে এখানে 28,000 লিখি। এই 28,000 আমরা ভাগ করব কত দিয়ে? 1.21 কত আসতেছে? 23,140 প্লাস, এরপরে কত আছে 35,000 তৃতীয় বছরে 35,000 এর সাথে গুণ করব কত দিয়ে? 0.6 আসতেছে 21,000। এর ভাগ করব আমরা কত দিয়ে? 1.331 কত আসতেছে? যে 15,778 প্লাস চতুর্থ বছরে আছে 35,000 এর সাথে গুণ করব 0.6 কত আসতেছে? 21,000। এর আমরা ভাগ করব কত? 1 দশমিক কত আছে 4641 কত আসতেছে? 14,343 প্লাস পঞ্চম বছরে আছে 35,000 তার সাথে গুণ আছে 0.2 কত আসতেছে? 7,000। 7,000 আমরা ভাগ করব 1.611 দিয়ে কত আসতেছে? যে 4,345। এটা তোমার 5 বছরের ক্যালকুলেশন আমরা করে নিলাম। তাহলে এখানে সমান সমানে আমরা আবার লিখি, এই 5টা যোগ করি। প্রথমে আছে 31,818 প্লাস 23,140 প্লাস 15,778 প্লাস 14,343 প্লাস 4,345। দেখো আসতেছে 89,424। 89,424 89,424। এটা আমাদের কিসের মান পেলাম? পিভি অফ সিএফ এটি। তাহলে আমরা সেই অঙ্কের শুরুতে চলে যাই, যে আমরা যে এনপিভি নির্ণয়ের জন্য যে সূত্র লিখেছিলাম, যে পিভি অফ সিএফ এটি আমাদের কত আছে? পিভি আমরা ওই কোনা করে পাইছি, পিভি অফ সিএফ এটি পাইছি যে 89,000 কত? 89,424। এর থেকে আমরা বিয়োগ করব কত? যে পিভি অফ এনসিও আমাদের প্রাথমিক যে ব্যয়টা ছিল কত ছিল? 95,000 টাকা। তাহলে এর থেকে আমরা বিয়োগ করি 95,000 টাকা কত আসতেছে? যে 5,576। এটা আমাদের মাইনাসের আসতেছে, নেগেটিভ। ঠিক আছে, তাহলে বি নাম্বারের যে উত্তরটা সেটা আমাদের নেগেটিভ পেয়েছি আমরা কত? 5,576। এটা আমাদের বি নাম্বারের অ্যান্সার, যে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু। তো প্রথমে আমরা অঙ্ক করার সময় সূত্রটা লিখে নেব, এরপরে যে ক্যালকুলেশন থাকবে সেটা আমরা পাশে দেখাই দেবো। যেমন আমরা প্রথমে এই অঙ্কটা করছি, এই অঙ্কটার প্রথমে সূত্র লিখে নিছি, এরপরে পিভি অফ সিএফ এটি এখানে করে নিয়েছি, দেখাই দিছি যে এটা আমরা অঙ্ক করতেছি। তারপরে মানটা বসায় আমরা এনপিভি নির্ণয় করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর কোথাও যদি বুঝে না থাকো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, ইউটিউবে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো ক্লাস আপলোড করলেই তোমরা সেগুলোর সাথে সাথে পেতে পারো। আরেকটা কথা বিষয় তোমাদের নলেজ দিই, যে তোমরা যদি আমার এই শুধু সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো পেতে অসুবিধা হয়, তাহলে আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো যে প্লে লিস্টে তোমার প্রত্যেকটা সাবজেক্টের নাম আলাদা করে দেওয়া আছে। যে সাবজেক্টের নাম দেওয়া আছে সেই সাবজেক্টে
শুধু সেই ক্লাসই ওই প্লে লিস্টে ওইখানে সেভ করা আছে, তোমরা সেখানে গেলে সকল ক্লাস পাবা। যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের যে অঙ্কগুলো শুধু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ওই প্লে লিস্টে ওইখানে সেভ করা আছে, অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো সেখানে সেভ করা আছে। তো তাহলে ধন্যবাদ সবাইকে।